আচ্ছা, ক্লাস 9-এর স্টুডেন্টস, তোদের পর্বতের পার্টটা কমপ্লিট হয়ে গেছিল। এরপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে মালভূমি। মূলত মালভূমি বলতে আমরা দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপকে বুঝি, যেটার সাধারণ উচ্চতা 300 মিটার বা তার বেশি হয়, এবং সর্বাধিক উচ্চতা কিন্তু মোটামুটিভাবে প্রায় 4000 মিটারে বেশি উঁচু বেশ কিছু মালভূমি দেখা গেছে, কিন্তু নর্মালি 2 থেকে 2.5 হাজার মিটার পর্যন্ত হয়ে থাকে। এমনিতে বৈশিষ্ট্যগতভাবে আমরা দেখতে পাই এটা একটা ঢেউ খেলানো ভূমিরূপ। উপরিতলটা কোনো সময় সমতল হয় কিছুটা, কোনো সময় অসমতল হয়, চ্যাপ্টা প্রকৃতির হয় উপরিপৃষ্ঠ, আর পার্শ্বদেশের ঢালটা খাড়া হয়, যে জন্য এদের অনেকটা টেবিল ল্যান্ডের মতো দেখতে লাগে, অনেকটা টেবিলের মতো। ওপর দিকটা চ্যাপ্টা এবং পার্শ্বদেশের ঢালটা খাড়া, সেজন্য এদের অনেকে টেবিল ল্যান্ড বলে থাকে। খনিজ সম্পদে সমৃদ্ধ পুরো অংশটা। কিছু অনুচ্চ শৈলশিরা ও শৃঙ্গের উপস্থিতি দেখা যায়, এবং শৈলশিরাগুলো কোনোটাই কিন্তু পর্বতের মতো শঙ্কু আকৃতির হয় না, একটু গম্বুজ আকৃতির শৃঙ্গ দেখা যায় সাধারণত। বয়সের ভিত্তিতে প্রধানত দুভাগে ভাগ করতে পারি। একটা প্রাচীন মালভূমি যেটা শিল্ড অঞ্চল গঠন করে, পরে আমরা আলোচনা করব। আর আরেকটা হচ্ছে নবীন মালভূমি বা নতুন গঠিত হয়েছে, যেটা সাধারণত ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গঠিত হয় পর্বত বেষ্টিত মালভূমি হিসেবে। এরকম মোটামুটি আমরা মালভূমির সংজ্ঞা বৈশিষ্ট্য হিসেবে পয়েন্টগুলো পেতে পারি। কিছু এখানে ছোট ছোট ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। উচ্চতম মালভূমি হিসেবে যদি ভাগ করি, ভারত আর পৃথিবীতে দুটো ভাগ দেখা যাচ্ছে। একটা ভারতের ক্ষেত্রে লাদাখ মালভূমি, যেটা জাসকার ও পীর পাঞ্জাল পর্বতের মাঝে রয়েছে, আর পৃথিবীর দিক থেকে পামির মালভূমি উচ্চতম, যেটা হিন্দুকুশ ও সুলেমান পর্বতের মাঝে রয়েছে পামির মালভূমি। বৃহত্তম মালভূমির মধ্যে থেকে ভারতের দিক থেকে দাক্ষিণাত্য মালভূমি, যেটা বিচ্ছিন্ন হয়ে গেছে, বৃহত্তম মালভূমি। আর পৃথিবীর দিক থেকে তিব্বত মালভূমি বৃহত্তম। এটি এটি কিন্তু একটা পর্বত বেষ্টিত মালভূমি। এটা হিমালয়, কুয়েনলুন এবং কারাকোরাম পর্বতের মাঝে অবস্থিত। মোটামুটিভাবে তিনটে পদ্ধতিতে, তিনটে ভাবে মালভূমির উৎপত্তি হয়ে থাকে। একটা হচ্ছে ভূ আলোড়ন, মানে কোনো একটা জায়গায় মৈভাবক আলোড়ন ঘটলো, তার ফলে ঘটতে পারে ভূ আলোড়নের দরুন। মৈভাবক আলোড়নের সম্বন্ধে ডিটেলস তোরা আগে পড়েছিস, আমি এখানে আর বললাম না। বহির্জাত প্রাকৃতিক শক্তির ক্ষয়। বহির্জাত প্রাকৃতিক শক্তি বলতে আমরা 5টা প্রাকৃতিক শক্তি, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ও ভৌমজল। এর মধ্যে সমুদ্র তরঙ্গ ও ভৌমজলের মাধ্যমে কোনো মালভূমি সৃষ্টি হয় না, কিন্তু বাকি বহির্জাত প্রাকৃতিক শক্তিগুলোর ক্ষয়ের মাধ্যমে মালভূমি সৃষ্টি বা পরিবর্তন হতে পারে। এছাড়া আরেকটা হয় ক্ষয়ীভূত পদার্থের সঞ্চয় কিংবা আগ্নেয় পদার্থের সঞ্চয়। ক্ষয়ীভূত পদার্থের সঞ্চয়ের মাধ্যমে খুব কম হয়। আগ্নেয় পদার্থ সঞ্চয়ের মাধ্যমে একটা বিখ্যাত বিশেষ মালভূমি গঠন হয়, সেটা হচ্ছে লাভা মালভূমি, যেটা বিদার অগ্নুদ্গমের দরুন গঠিত হয়। এই মোটামুটি তিনটে পদ্ধতি, যার মাধ্যমে কোনো একটা স্থানে, কোনো একটা অঞ্চলে মালভূমি সৃষ্টি হতে পারে। এর মধ্যে ভূ আলোড়নজনিত মালভূমিগুলো আকারে অনেক বড় হয়, বাকি মালভূমিগুলোর আকৃতি কিন্তু এত বেশি হয় না, বা আয়তন এত বড় হয় না। নেক্সট। আচ্ছা, এরপরে আমরা আসছি মালভূমির শ্রেণী বিভাগে। মালভূমির শ্রেণী বিভাগ যদি আমরা দেখি, তাহলে তিনটে বেসিসে করা যায়। একটা হচ্ছে উচ্চতা অনুসারে মালভূমি, একটা উৎপত্তি ও শিলার গঠন অনুসারে মালভূমি, আর আরেকটা বয়স অনুসারে মালভূমি। এর মধ্যে উচ্চতা অনুসারে মালভূমিকে দুরকম করা যায়। উচ্চ মালভূমি মানে যে মালভূমিগুলোর উচ্চতার গড় উচ্চতা 2500 মিটারের বেশি, তাদেরকে উচ্চ মালভূমি বলা হয়। আর যাদের গড় উচ্চতা 2500 মিটারের কম, তাদের নিম্ন মালভূমি বলা হয়। এটার ডিটেলস বইতে দেয়নি, সিলেবাসেও নেই। নেক্সট, উৎপত্তি শিলার গঠন অনুসারে। আচ্ছা, আরেকটা বয়স অনুসারে মালভূমিকে দুভাগে ভাগ করা যায়। একটা প্রাচীন মালভূমি, মানে যাদের উৎপত্তি মোটামুটি 7 থেকে 13 কোটি বছর বা তার আগে হয়েছিল। আর নবীন মালভূমি, যাদের পরবর্তীকালে যাদের উৎপত্তি হয়েছে। যেমন এটা একই রকম প্রাচীন মঙ্গিল পর্বত, নবীন মঙ্গিল পর্বতের মতো, মানে শুধুমাত্র উৎপত্তির গঠনের সময় অনুসারে এটার ভাগ করা হয়। আর মূল ভাগটা হচ্ছে এটা উৎপত্তি শিলার গঠন অনুসারে। এটার আমরা যে তিনটে ভাগ পড়লাম, যে তিনটে ভাবে উৎপত্তি হয়: ভূ আলোড়নে, ক্ষয়ের ফলে, সঞ্চয়ের ফলে। সঞ্চয়ের ফলে শুধু লাভা মালভূমি। ক্ষয়ের ফলে তিনটে হয়: ব্যবচ্ছিন্ন মালভূমি, সমমালভূমি এবং ক্ষয়প্রাপ্ত মালভূমি। তিনটে, যদিও এই তিনটের মধ্যে একটা কানেকশন আছে।
ব্যবচ্ছিন্ন মালভূমি থেকেই কিন্তু পরবর্তীকালে সমমালভূমি, এবং এদের সম্পূর্ণ অংশটাকে বড় করে যদি দেখা হয় তাহলে সব অংশগুলোকে ক্ষয়প্রাপ্ত মালভূমি বলা হয়। যাই হোক, ব্যবচ্ছিন্ন, সম, ক্ষয়প্রাপ্ত এই তিনটে ভাগে ভাগ করা যায়। ভূ আলোড়নে গঠিত মালভূমিকে মহাদেশীয় পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় বা শিল্ড মালভূমি, তির্যক উত্থিত মালভূমি এবং চ্যুতি সৃষ্ট মালভূমি, এই 4 ভাগে ভাগ করা যায়। কিন্তু এর মধ্যে সব ভাগগুলো সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে যে 4টে ভাগ পড়তে হবে তার মধ্যে রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি আর লাভা মালভূমি। এই 4টে ভাগ রয়েছে সিলেবাসের মধ্যে। বাকিগুলো কিন্তু নাম জানলেই হবে, বাকি আর কোনো ডিটেলস জানার প্রয়োজন নেই। এবার আমরা এই 4টে আলোচনায় আসি। আচ্ছা, নেক্সট হচ্ছে লাভা মালভূমি। মূলত লাভা মালভূমি মূলত লাভা মালভূমি গঠনটা আমরা আগে দেখি কিভাবে হয়। মহীভাবক আলোড়নের দরুন প্রথমে মহীভাবক আলোড়নের দরুন ভূপৃষ্ঠে ফাটল, বারণ বা চ্যুতি সৃষ্টি হয়। আমরা জানি মহীভাবক আলোড়নের দরুন কি হয়, এর আগে পড়েছিলি। পৃথিবীর কোনো একটা অঞ্চল যদি সেখানে মহীভাবক আলোড়ন হয় তাহলে কেন্দ্রমুখী বা কেন্দ্র বহির্মুখী শক্তির প্রভাবে ওই অঞ্চলের একটা ছোট অংশকে ওপর দিকে আমরা উঠে যেতে দেখি বা নিচে বসে যেতে দেখি। উত্থান বা অবনমন দুটোই হতে পারে, যেটার দরুন ফাটল, দারণ বা চ্যুতি সৃষ্টি হতে পারে। এবং সে যদি চ্যুতি সৃষ্টি হয় তাহলে সেখান থেকে ভূ অভ্যন্তরস্থ গলিত ম্যাগমা বিদার অগ্নুদ্গমের দরুন বাইরে বেরিয়ে আসবে। এবং এই বিদার অগ্নুদ্গম ব্যাপারটাও আমি বুঝিয়েছিলাম। বিদার অগ্নুদ্গম মানে হচ্ছে জাস্ট বালতিতে জল ভর্তি হয়ে উপচে পড়ার মতো। বিদার অগ্নুদ্গমের দরুন বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে আসলে ব্যাসল্ট জাতীয় লাভার একটা সঞ্চয় দেখা যাবে। মানে যে লাভাটা, ম্যাগমাটা বেরিয়ে আসবে, যখন বাইরে আসবে তাকে আমরা লাভা বলি। এই লাভাটা ব্যাসল্ট প্রকৃতির হয়। ব্যাসল্ট জাতীয় লাভার সঞ্চয় দেখা যায়। এবং সেই ব্যাসল্ট লাভাটা বায়ুমণ্ডলে আসার পর ক্রমশ উষ্ণতার হ্রাস ঘটে এবং শীতল ও কঠিন হয়ে লাভা মালভূমি গঠন করে। এই হচ্ছে লাভা মালভূমির উৎপত্তি। আমি এটা একটা মার্ক দিয়ে বুঝিয়ে দিয়েছি, তীরচিহ্ন দিয়ে, তোদের বুঝতে সুবিধা হবে। যদি আমরা বৈশিষ্ট্যের দিকে দেখি, দেখ এখানে ছবিটা দেখ, তাহলে বুঝবি এইগুলো বিদার অগ্নুদ্গমের দরুন উঠেছে। এবং উচ্চতা কিন্তু সঞ্চয়জাত পর্বতের মতো হয়নি। সঞ্চয়জাত পর্বতে বিস্ফোরণ হয়, বিস্ফোরণের দরুন কিন্তু উচ্চতা অনেক বেশি হয়। এগুলোর এই যে ছোট অংশগুলো দেখছিস, এগুলোকে মেসা বা বিউট বলা হয় ছোট ছোট ভাবে। মূল মালভূমির অংশ এরকম, আর অনেক সময় এরকম ধাপ তৈরি হয় মালভূমিতে। এই ধাপটা তৈরি হয় কেন সেটা আমি পরে আসছি। এই ধাপগুলোকে আমরা বলি ডেকান ট্র্যাপ। এগুলোর মধ্যে জলের প্রবাহ দেখতে পাওয়া যায় কোনো কোনো সময়। আচ্ছা, ধাপটা পরে আসছি। আচ্ছা, বৈশিষ্ট্যের দিক থেকে আমরা দেখ কিভাবে কি দেখতে পাই। মূলত বৈশিষ্ট্য বলতে ব্যাসাল্ট শিলায় আগ্নেয়গুলিগুলো দেখা যায়, এবং ব্যাসাল্ট আর ব্যাসাল্টের রূপান্তরিত যে শিলা মানে অ্যাম্ফিবোলাইট ও ব্যাসাল্টের পরিমাণই প্রধান। কিন্তু এছাড়া বিভিন্ন আগ্নেয় রূপান্তরিত শিলা দেখতে পাওয়া যায়। মূলত প্রাচীন, কারণ বহুদিন আগে অগ্নুৎপাতের দরুন তৈরি হয়েছিল। যেহেতু ব্যাসাল্টের প্রাধান্য থাকে সেজন্য আগ্নেয়গিরিগুলোর রং অধিকাংশ কালো হয়। ব্যাসাল্টের রং আমরা জানি, রেল লাইনের ধারে পড়ে থাকে। ব্যাসাল্ট শিলা সবাই মোটামুটি চিনি। ভূত্বকটা মসৃণ প্রকৃতির হয়। সাধারণত টেবিলল্যান্ড আকৃতির যে মালভূমি টেবিলল্যান্ড আকৃতির হয়ে থাকে, এই যে বৈশিষ্ট্য আমরা পড়েছি, সেই বৈশিষ্ট্যের কিন্তু খুব ভালো একটা উদাহরণ এবং প্রকৃষ্ট উদাহরণ লাভা মালভূমি। কারণ এটা দেখতে একদমই টেবিলল্যান্ডের মতো। সেই টেবিলল্যান্ডে যে ধাপগুলো তৈরি হয় সেগুলোকে আমরা সাধারণত ডেকান ট্র্যাপ বলে থাকি। এবং ডেকান ট্র্যাপের ক্ষেত্রে দেখা যায় কি, যদি আমরা ডেকান কথাটা দাক্ষিণাত্য থেকে এসে, দাক্ষিণাত্য ইন ইংলিশ। ট্র্যাপ কথার অর্থ সিঁড়ি বা ধাপ। ট্র্যাপ কিন্তু একটা সুইডিশ শব্দ যার অর্থ সিঁড়ি বা ধাপ। মূলত বহু বছর পূর্বে, এখানে দেখ 7 থেকে 13 কোটি বছর পূর্বে, এখানে আমি একটা যুগের নাম লিখেছি। ক্রেটাসিয়াস থেকে ইওসিন যুগের মধ্যে এই মালভূমিগুলো তৈরি হয়েছিল। ক্ষেত্রমান প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার বা তার বেশি হতে পারে। লাভা উদ্গমের মধ্যবর্তী সময়ে পাললিক শিলা সঞ্চয়। এবার এই পাললিক শিলার সঞ্চয়, মূলত পাললিক শিলার সঞ্চয় বলতে কি বোঝানো হয়েছে, ধর এই যে অঞ্চলটা, এই যে মাথাগুলো, এগুলো লাভা উদ্গীরণ হয়ে যাবার পরে যদি এখানে কিছুদিন পরে পাললিক শিলা সঞ্চয় এই ওপরের অংশগুলোতে, তাহলে দেখা যায় পাললিক শিলা তো নরম শিলা, সঞ্চয় তো হয়ে গেল, কিন্তু কিছুদিন পরে ওই শিলাও ক্ষয়প্রাপ্ত হবে। এবং ক্ষয় কি হবে, পাললিক শিলার মধ্যে যে অংশটা একটু কঠিন সেটা কম ক্ষয় হবে, যে অংশটা কঠিন নয় সেটা বেশি ক্ষয় হবে। এর জন্য এই বৈষম্যমূলক ক্ষয় হয়। ফলে কি হয়, ধাপ সৃষ্টি হয়।
কোমল শিলাটা ক্ষয়প্রাপ্ত হয়ে কঠিনটা থেকে গেছে, ফলে এই ধাপগুলো সৃষ্টি হয়, যার দরুন ডেকান ট্র্যাপ গঠন করে। এই হচ্ছে সহজ জিনিস। এবার এরকম ট্র্যাপ জিনিস কিন্তু পৃথিবীর অনেক লাভা মালভূমিতেই দেখা যায়। আমরা ভারতের এখানে একটা লাভা মালভূমি, একটা ডেকান ট্র্যাপের ছবি এঁকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। নেক্সট, পরেরটায় আসি। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমির ক্ষেত্রে সাধারণত কি হয়, এই নরম বা কঠিন শিলা যে উচ্চভূমি তৈরি হয়, কঠিন বা নরম শিলা যেরকম ভাবে হতে পারে, কোমল শিলা হতে পারে, কঠিন শিলা হতে পারে, যে কোনো উচ্চভূমি, তার ক্ষয় ঘটে। যে কারণগুলোর মাধ্যমে ক্ষয় ঘটে সেগুলো হচ্ছে নদী, বায়ু, এই বহির্জাত শক্তিগুলোর মাধ্যমে ক্ষয় ঘটে। আচ্ছা, এখানে কঠিন ও কোমল শিলা বললাম, সাধারণত দেখা যায় লাভা মালভূমির ওপর ব্যবচ্ছিন্ন মালভূমিটা তৈরি হয়েছে। পূর্বের লাভা মালভূমি পরবর্তীকালে নদী বা অন্যান্য বহির্জাত শক্তির মাধ্যমে প্রধানত নদী বা অন্যান্য শক্তির মাধ্যমে ক্ষয়ীভূত হয়ে একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই নাম হচ্ছে ব্যবচ্ছিন্ন। কঠিন শিলায় গঠিত উচ্চভূমির যদি ব্যবচ্ছিন্ন হয় তাহলে সেটা আগ্নেয় বা রূপান্তরিত শিলার ওপর। আমরা দেখলাম যে লাভা মালভূমির ক্ষেত্রে আগ্নেয় রূপান্তরিত শিলাও থাকতে পারে, কিংবা তার উপর পাললিক শিলার সঞ্চয় হতে পারে, যেটা ডেকান ট্র্যাপ গঠন করছে পরবর্তীকালে। সেরকম এই নরম কঠিন শিলা বলতে এটা লাভা মালভূমির ওপর আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলা বা পাললিক শিলা, 3 রকম শিলাকেই ইনক্লুড করা হয়েছে, ওর জন্য কোমল ও কঠিন শিলা গঠিত বলা হয়েছে। এখন ক্ষয়ের দরুন কি হবে, কোনো অঞ্চল যদি ক্ষয় হয় তাহলে সেই অঞ্চলের উপরের অংশটা ক্ষয়ীভূত হয়ে যাবে, নিচের অংশ বাইরে বেরিয়ে আসবে, যাকে আমরা নগ্নিভবন বলছি। আগে দেখেছি নগ্নিভবন সৃষ্টি হলো, এবং নগ্নিভবনের পরে কি হলো, কঠিন কোমল শিলা বৈষম্যমূলক ক্ষয় হলো। নদী যে অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে সেই অঞ্চলে ফোর্সটা বেশি থাকে বলে আরো বেশি ক্ষয় হচ্ছে, এবং সেজন্য নদী খাত সৃষ্টি হয়ে যাচ্ছে, ভূমিভাগগুলো একটা আরেকটা থেকে বিভাজন হয়ে যাচ্ছে, যার ফলে ব্যবচ্ছিন্ন মালভূমি গঠন হচ্ছে। এই ছবিটাকে একটু জুম করি, দেখ তোরা বুঝতে পারবি আরো ভালোভাবে। আচ্ছা, এই অংশগুলোর ওপর দিয়ে দেখ নদী প্রবাহিত হচ্ছে, ফলে এই মাঝের অংশগুলো কিন্তু ভূমি থেকে এটা কিন্তু ওপরের অংশ থেকে গেছে, ফলে এই অংশগুলো ব্যবচ্ছিন্ন। আমরা যদি এইভাবে ধরি যে এটা পুরোটা দাক্ষিণাত্য মালভূমি ছিল, পরে ভাগ হয়ে একটা ছোটনাগপুর, একটা মালব মালভূমি, একটা বুন্দেলখণ্ড, একটা বাগেলখণ্ড, একটা ছত্তিশগড় মালভূমি, এভাবে ভাগ হয়েছে। কোন কোন নদী ভাগ করেছে? মহানদী, নর্মদা, তাপ্তি, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, মানে দক্ষিণ ভারতের সব নদীগুলোই ভাগ করেছে। এই হচ্ছে মূল ঘটনা। আচ্ছা, নেক্সট আমরা যদি বৈশিষ্ট্য দেখি তাহলে দেখতে পাই যে এই মালভূমিগুলো এমনিতে কিন্তু বয়সে খুব একটা নবীন নয়, প্রাচীন প্রকৃতিরই। কারণ কি, লাভা মালভূমি যখন তৈরি হয়েছে সেটা বহু বছর আগে, তারপর থেকেই সেটা ক্ষয়ের অন্তর্ভুক্ত হয়েছে, ফলে সেটা পরবর্তীকালে ব্যবচ্ছিন্ন হয়েছে। কিন্তু কিছু কিছু মালভূমি কিন্তু এখনো ব্যবচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা প্রাচীন মালভূমি বলতে পারি না। শুধু শিলাস্তরটা প্রাচীন প্রকৃতির বলে এটাকে মূলত প্রাচীন মালভূমি বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা নবীন ও প্রাচীন মালভূমির মধ্যবর্তী সময়ের একটা মালভূমি হিসেবে ধরা যেতে পারে। খনিজ সমৃদ্ধ হয়, উচ্চতা স্বাভাবিকভাবে হ্রাস ঘটে, বাকি পয়েন্টগুলো প্রশস্ত নদী উপত্যকা সৃষ্টি হয়, এটা কেন বুঝতেই পেরেছিস। এটা একটা লাস্ট পয়েন্ট। সংলগ্ন মালভূমিগুলো সম উচ্চতার কেন, তার কারণ কি, পুরো জায়গাটা তো একটা প্লেটো রিজিয়ান ছিল। কোন মালভূমি ছিল? লাভা মালভূমি, যার উপরিভাগ চ্যাপ্টা, তার উপর নদী ক্ষয় করেছে, তার মানে যে বিচ্ছিন্ন অংশগুলো সেগুলোর উচ্চতা সমানই রয়েছে। ওর জন্য সংলগ্ন মালভূমিগুলো সবগুলোরই উচ্চতা মোটামুটি ভাবে সমান থাকে। এই হচ্ছে মূল ঘটনা। নেক্সট, আচ্ছা, নেক্সট হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি প্রধানত উৎপত্তির কারণ দেখি। উৎপত্তির কারণ মূলত গিরিজনী প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়, কারণ ভঙ্গিল পর্বতের সঙ্গে গঠনযুক্ত। অতএব একদম প্রথমেই মনে কর ভঙ্গিল পর্বত কিভাবে গঠিত হয়। গিরিজনী প্রক্রিয়ার মাধ্যমে পার্শ্ববর্তী ভূত্বক বা সংলগ্ন পাতের চলন, মানে ভূত্বক বলতে এখানে মহিকাত বা পাত যে কোনো একটা ধরতে পারিস, চলন ঘটেছে। চলন ঘটার দরুন কি হয়েছে, দুদিক থেকে দুটো পাত বা দুদিক থেকে দুটো মহিকাতের অংশ, যেমন গন্ডোয়ানা ল্যান্ড, নাংরা ল্যান্ড, সরে এসছে দুদিকে পরস্পরের দিকে, ফলে পার্শ্বচাপ সৃষ্টি হয়েছে, যেটা জন্য ভাঁজকে ভঙ্গিল পর্বত তৈরি হয়েছিল। এখানে পার্শ্বচাপ সৃষ্টি হয়েছে, ভাঁজ তো হয়েইছে, কিন্তু ভঙ্গিল পর্বত ছাড়া যে
অধোবঙ্গের যে মাঝের অংশগুলো বা মহিকাতের যে মাঝের অংশগুলো সেগুলোর উত্থান এত বেশি হয় না বলে সেগুলো উত্থান ঘটে, কিন্তু ভঙ্গিল পর্বতের ভাঁজগুলোর মতো এত উঁচু হয় না, ফলে সেগুলো কিন্তু স্বল্প উচ্চ মালভূমি গঠন করে এবং প্রান্তবর্তী অংশগুলো কিন্তু পর্বত গঠন করে। ফলে কি হয়, মালভূমিটা মাঝে থাকে, পর্বতগুলো ঘেরা থাকে, অনেকটা এই ছবির মতো বুঝতেই পাচ্ছিস, এবং মালভূমিটা মাঝে আছে, পর্বতগুলো ঘেরা, পর্বত বেষ্টিত মালভূমি, হচ্ছে সহজ জিনিস। উত্থান কিন্তু একরকমই ভঙ্গিল পর্বতের মতো। আচ্ছা, বৈশিষ্ট্যর দিক থেকে আমরা দেখতে পাই এটা বেশ উঁচু হয়, অনেক বড় হয়, সাধারণত প্রিক্যাম্বিয়ান যুগে শিলাস্তর কঠিন শিলাকে দেখা যায়। নবীন ভঙ্গিল পর্বতের দ্বারা বেষ্টিত হয়, বয়সে নবীন, কারণ ভঙ্গিল পর্বতগুলোই নবীন, অতএব মালভূমি তো পর্বতের সঙ্গেই গঠিত হয়েছে, অতএব মালভূমিও নবীন। মূলত মালভূমি পর্বতগুলো ভঙ্গিল পর্বত পাললিক শিলা গঠিত বলে মালভূমিগুলো পাললিক শিলা গঠিত, এবং স্বাভাবিকভাবেই এখানে কিন্তু জীবাশ্ম যথেষ্টভাবে দেখা যায়। আর যদি আমরা এশিয়ার উদাহরণ দেখি, তাহলে দেখ, এশিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হিমালয় কারাকোরাম পর্বতের মাঝে হিমালয়, কারাকোরাম, কুয়েনলুন, এই তিনটে পর্বত, উপরের দুটো আছে আলতিনতাক, তিয়েনশান। হিমালয়, কারাকোরাম, কুয়েনলুনের মাঝে এই অংশে তিব্বত মালভূমি। এদিকে যদি দেখি হিন্দুকুশ, সুলেমান, পর্বতের নামটা আমি লিখিনি, ওপরেরটা হিন্দুকুশ, নিচেরটা সুলেমান, মাঝখানে রয়েছে পামির মালভূমি, উচ্চতম, বৃহত্তম। এ হচ্ছে ঘটনা। নেক্সট পরের পার্টে আসি এবার। আচ্ছা, লাস্ট রয়েছে মহাদেশীয় মালভূমি। এটা শিল্ড মালভূমি বলা হয়। শিল্ড কথার অর্থ বর্ম বা কঠিনভূত। মূলত উৎপত্তি কেন হয়েছে, বিস্তৃত অঞ্চল জুড়ে মহীভাবক আলোড়ন ঘটেছিল কোনো একটা সময়, সেই জন্য ভূমিভাগের উত্থান ঘটেছে। মহীভাবক আলোড়নের দরুন যদি কেন্দ্র বহির্মুখী বল হয় তাহলে তো আমরা জানি ওপরে উঠবে, ভূমিভাগের উত্থান ঘটেছে, কিন্তু এতটা উত্থান ঘটেনি যে সেটা হোর্স বা স্তূপ পর্বত তৈরি করতে পারে। সামান্য কিছু উত্থান ঘটেছিল এবং সেটা বহুদিন ধরে একইভাবে পড়েছিল, ফলে সেটা কিছুটা ক্ষয় হয়ে একটা অপরিবর্তিত, সামান্য পরিমাণ ক্ষয় হয়েছে, অপরিবর্তিত অবস্থা তৈরি হয়েছে। সেটা কেন একটু পরে আলোচনা করছি। যার দরুন মহাদেশীয় মালভূমি তৈরি হয়েছে। এখানে কতগুলো নাম দিয়েছি আমি। মোট শিল্ডের সংখ্যা হচ্ছে 11টা, যার মধ্যে বৃহত্তম সাইবেরিয়ান শিল্ড। আচ্ছা, নেক্সট দেখ, বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি তাহলে এটা প্রচণ্ড কঠিন, ফাটল, ভাঁজ, চ্যুতি এগুলো সাধারণত থাকে না, সুস্থিত, কারণ একবার উত্থানের পর ক্ষয়ের দরুন অঞ্চলটা প্রায় সমতল হয়ে গেছে। এমনিতে যদি এটা কোনো কারণে ক্ষয় বেশি হয় তাহলে উচ্চতার হ্রাস ঘটিয়ে সেটা সমমালভূমি গঠন করতে পারে। বিস্তার যথেষ্ট বেশি হয় এবং এটা সর্বাপেক্ষা প্রাচীন, কারণ বহুদিন পূর্বে উত্থান ঘটেছিল। মহীভাবক আলোড়নের উত্থান কিন্তু এর মধ্যে সচরাচর ঘটেনি, অতএব এটা সবচেয়ে প্রাচীন মালভূমি। এবং সাধারণত দেখা যায় এই মালভূমিগুলো মহাদেশের প্রান্ত সীমানায়, মানে একদম কর্নারে তৈরি হয়েছে, এবং এটার কারণ হচ্ছে এই প্রান্ত সীমানা বরাবর প্রচুর আগ্নেয়গিরি বলয় ছিল, সেজন্য এই অঞ্চলগুলো একটা সময় অস্থিত ছিল। ফলে স্বাভাবিকভাবে কি হয়েছে, এই অঞ্চলে যখন মহীভাবক আলোড়ন ঘটেছে তখন খুব সহজে এই অঞ্চল থেকে এই অঞ্চলে এই মালভূমিগুলো তৈরি হয়েছে। কিন্তু মালভূমিগুলোর পরিবর্তন হয়নি বা ব্যবচ্ছিন্ন হয়নি, এগুলোও তো ব্যবচ্ছিন্ন হতে পারতো। হয়নি কেন, খুব ভালো করে ভেবে দেখ। আমরা যদি এখান থেকে লাইন টানি তাহলে বাল্টিক শিল্ড, সাইবেরিয়ান শিল্ড এমন একটা অক্ষাংশে অবস্থিত যেখানে বৃষ্টিপাতের পরিমাণ এমনিই কম। ফলে স্বাভাবিকভাবেই উচ্চ অক্ষাংশে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হওয়াতে এখানে কিন্তু নদ নদী বা এখানে কোনো মরুভূমি নেই, ফলে বায়ুর কাজও হতে পারে না। হিমবাহের কাজ সামান্য পরিমাণ হয় হয়তো, কিন্তু উচ্চতার কারণে এখানে সব জায়গায় বরফও জমে না এই মালভূমিগুলোতে। তাহলে এই অঞ্চলগুলোর মধ্যে সাইবেরিয়ান শিল্ডের কিন্তু কিছু অংশে বরফ জমে, কিছু অংশে নয়। বাল্টিক শিল্ডের দক্ষিণ দিকটায় বরফ জমে না, উত্তর দিকটায় বরফ পড়ে। তাই এবার স্বাভাবিকভাবে এটা এমন একটা, আর হিমবাহ কিন্তু খুব বেশি ক্ষয় করতে পারে না মালভূমি সৃষ্টির ক্ষেত্রে। বায়ু বা নদী যতখানি এফেক্টিভ হয় মালভূমি সৃষ্টির ক্ষেত্রে, হিমবাহ ততটা নয়। সবচেয়ে বেশি হয় বায়ু বা নদী যতটা এফেক্টিভ হয়, নদী কিন্তু সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। ফলে নদী সৃষ্টি হতে গেলে বৃষ্টিপাতের প্রয়োজন, কিন্তু এই অক্ষাংশে বৃষ্টিপাতের পরিমাণ এমনিই কম, অতএব স্বাভাবিকভাবে শিল্ড অঞ্চলগুলো অপরিবর্তিত অবস্থায় থেকে গেছে। এই 4টে মালভূমি তোদের সিলেবাসে রয়েছে, আর এছাড়া অন্য কোনো ডিটেলস নেই। আর এছাড়া আরেকটা পার্ট রয়েছে মালভূমির গুরুত্ব বা মানব জীবনে মালভূমির প্রভাব। এটা আমি আলোচনা করছি না, এটা খুব সহজ। যদি কারোর কোনো অসুবিধা হয় মালভূমির পার্টটা থেকে তাহলে আমাকে কল করে জেনে নিস। সমভূমিটা আমি তোদের 2-3 দিন পরে ভিডিও ক্লাস পাঠাচ্ছি। ওকে।
থ্যাংক ইউ।